নমস্কার। এই ভিডিওটির বিষয় আর.জি. কর, অপরাজিতা এবং প্রভুদের খেলাধুলা। আসছি এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে। তার আগে আমি আমার পাঠক, দর্শক, শ্রোতা যারা ভাবছেন, ভাবাতে চাইছেন, যারা আমার চ্যানেলে রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করব না, কারণ এটা কৃতজ্ঞতার ব্যাপার নয়। কারণ এই বার্তা, এই লড়াই, এই কাজ এটা আমাদের সবারই। কারণ আমার চ্যানেলে যারা রয়েছেন, যারা দেখেন, শোনেন, ভাবেন, শেয়ার করেন, তারা অন্যান্য ইউটিউব চ্যানেলের দর্শকের মতো নন। সেটা আমি জানি, আপনারাও জানেন। কারণ বাংলা ভাষায় এই রকম চ্যানেল আমার জানা নেই আর আছে কি না, নেই। তো এই চ্যানেলটির, এটি আমার দ্বিতীয় চ্যানেল। আপনারা জানেন প্রথম চ্যানেল ৩,০০০-এর ওপর সাবস্ক্রাইবার হওয়ার পর ওরা উড়িয়ে দেয়, কারণ এই প্যান্ডেমিক, ভৌ করোনামৃত এসবের ব্যাপারে স্পষ্ট মতামত এই চ্যানেলেই আপনারা পেয়েছেন। তো উড়িয়ে দেওয়া হয় সেই চ্যানেলটি, তাতেও ভ্রুক্ষেপ করেনি। দ্বিতীয় চ্যানেলটি যাত্রা শুরু করে 2022-এর 5ই সেপ্টেম্বর, অর্থাৎ পরশুদিন, আগামী পরশুদিন 2 বছর পূর্ণ হবে। তো এই 2 বছরে আমার মানে আপনাদের, আমি শুধু আমার বলবো না, আপনাদেরই চ্যানেলটি যা কখনোই মনিটাইজ হবে না, করা হবে না। কারণ আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের গল্প আছে, হবে না কখনো। এবং প্রথম চ্যানেলটিও করা হয়নি। তো এই চ্যানেলের 2000 সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে 2 বছরে, এখন 2200 অতিক্রম করেছে। শুধু তাই নয়, এই 2 বছরে 2 লক্ষ ভিউ হয়েছে এই চ্যানেলটির। তথ্য তাই বলছে, অ্যানালাইটিক্স তাই বলছে। এবং ঘন্টার হিসেবে 25,000 ঘন্টা। হ্যাঁ, তো 2 বছরে যদি 2 লক্ষ ভিউ হয়, মানে গড়ে প্রতি বছর 1 লক্ষ করে, এবং 2 বছরে যদি 25,000 ঘন্টা দেখেন মানুষ, অর্থাৎ বছরে 2000 যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ মাসে 2000 ঘন্টারও বেশি, মানে 12 দুগুণ 24,000 ঘন্টা এরকম হচ্ছে। তো 25,000 ঘন্টা হলে তো বেশি হয়। এটা তো এই রকম চ্যানেল, যেটা বাংলাতে একটি চ্যানেল এরকম রয়েছে, এবং মূল স্রোতের বাইরে প্রভুদের বিরুদ্ধে, জায়নিস্ট শক্তির বিরুদ্ধে নিরন্তর আপনাদের চিন্তাভাবনার, আপনাদের প্রশ্ন উত্তর, আলাপ আলোচনা যেভাবে চালিয়ে যাচ্ছি, এরকম চ্যানেল তো আর আমার চোখে পড়েনি বাংলায় অন্তত। গোটা ভারতে বিভিন্ন ভাষাতেও এরকম চ্যানেল কটা আছে সেটা আপনারা জানেন, হয়তো কতিপয় গুণে 2-1টি হয়তো পাওয়া যাবে। তো যাই হোক, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন, কারণ এখনও লড়াই শেষ হয়নি। লড়াই চলবে, চলতেই হবে, চালাতেই হবে, কারণ এখনও আমরা কিছুই দেখিনি। মূল বিষয়টিতে যাওয়ার আগে, ওই যে আর.জি. কর, অপরাজিতা এবং প্রভুদের খেলাধুলা, এই বিষয়টিতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরাখবরগুলো, যেটা মহামারী, আহামরি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত, যাতে আপনারা অ্যালার্ট থাকেন, সজাগ থাকেন, সে বিষয়ে কিছু বার্তা রাখতে চাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এটাই, হু জানিয়ে দিয়েছে 2025-এর মধ্যে তারা প্যান্ডেমিক ট্রিটি, যেটা তারা করতে পারলো না 2024-এর মে মাসে, ওদের টার্গেট ছিল, পারেনি, সেটা 2025-এর মধ্যে তারা চূড়ান্ত করবে এবং কার্যকর করবে, এমনটাই তারা হু থেকে জানানো হয়েছে। মহাজনের যে শক্তি, জায়নিস্ট শক্তি, তার স্বাস্থ্যক্ষেত্রে তার সবচেয়ে বড় দালাল বা মুখপত্র, যেভাবেই ডাকুন না কেন, সেটা হলো হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা জানিয়ে দিয়েছে। তার মানে ব্যাপারটা ফেলনার ব্যাপার নয়, বুঝতেই পারছেন। তো সজাগ থাকুন,
কারণ একবার এটা চালু হয়ে গেলে প্যান্ডেমিক ট্রিটির খপ্পরে পড়লে কিন্তু আর আমরা যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চাইছি, ফার্মা কোম্পানির বিরুদ্ধে ফার্মা কোম্পানিকে পদাঘাত করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি, একটি ডোজও গ্রহণ করছি না, এবং সদ্যজাতের যে জাতদের যে ভৌভ দেওয়া হয় সেগুলো নিয়েও আমাদের দেশে এই প্রথম চিন্তাভাবনা শুরু হয়েছে। এবং অনেকেই আমার যারা রয়েছেন এই চ্যানেলে আমার বইয়ের পাঠক, তারা তাদের সন্তানদের এই সব থেকেও দূরে রাখছেন, সে বিষয়ে আমি শেয়ার করি, আপনারা জানেন বলি, ভিডিও রয়েছে। তো এইভাবে যেটা আমরা এখনও পারছি, সংবিধান সে অধিকার আমাদের দিয়েছে, যদিও অনেকেই সেই ব্যাপারটা জানেন না। আমরাই জানিয়েছি, সুপ্রিম কোর্টের যে আদেশ ছিল থেকে শুরু করে আর্টিকেল 14 থেকে বিভিন্ন যে বিষয়গুলো সেটা আমরাই জানিয়েছি। কিন্তু এই প্যান্ডেমিক ট্রিটি লাগু হয়ে গেলে কিন্তু সেটা আর আমাদের কবজায় থাকবে না। তখন টোটাল কন্ট্রোল 100% হয়ে যাবে। তখন ওই যেটাকে বলে সোশ্যাল স্কোর চালু হয়ে যাবে। আপনি কটা ডোজ নিচ্ছেন কি না, টোটাল আপনার ওপর সার্ভেলেন্স এবং ভ্যাকসিন পাসপোর্ট চালু হয়ে যাবে, যেটা ওরা আমেরিকায় করার চেষ্টা করেছিল, ওখানকার মানুষের প্রতিবাদের কারণে পারেনি। তাই সজাগ থাকুন। এখনও কিন্তু বাঁদর বসন্তের প্যানিকবাজি চলছে, আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছি। তাই ওরা সবসময় কিন্তু আপনাকে প্যানিকের মধ্যে রাখবে, বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যু তৈরি করবে, যেগুলো মূল ইস্যু থেকে আপনাদেরকে আর্থসামাজিক ইস্যু বিষয়গুলো যেগুলো ওরা কন্ট্রোল করছে, ওরা রিসেট করছে, সেগুলো থেকে আমাদের নজরকে ওরা ঘুরিয়ে রাখবে। এবং সেটা সফলও হচ্ছে। ওরা অনেকটাই আমাদের মতো কতিপয় বাদ দিয়ে সবাই কিন্তু এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন। মূল ব্যাপারটা তারা বুঝতেই পারছেন না। আরেকটি খবর, আমেরিকায় আপনারা জানেন যে 2024-এর মানে এবছরই নভেম্বর মাসে, সম্ভবত 5ই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন। তো এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন, আপনারা জানেন সেখানে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা ডিবেট করে এবং তাদের ম্যানিফেস্টো থাকে, তারাও ভোটারদের কাছে যান, আলোচনা করেন। তো সেখানে একটা অদ্ভুত জিনিস এই প্রথম দেখা যাচ্ছে, যেটা অভাবনীয় বলা যায়। এবং এই কারণে আমি মার্কিন জনতাকে, যারা উদ্যোগী হয়েছেন, লড়াই করেছিলেন, পথে নেমেছেন, এখনও সজাগ আছেন, তাদেরকে সাধুবাদ জানাবো, কনগ্রাচুলেট করব। কেন? নতুন বুস্টার এসে গেছে, করোনামৃত বুস্টার, কিন্তু সেখানে কোনো লাইন নেই, লোকজন নিতেই চাইছে না। আমি আগের ভিডিওতেই লিঙ্ক দিয়েছি, ওরা বলছে, ভয় দেখাচ্ছে, প্রতি সপ্তাহে নাকি 1000 করে মার্কিন নাগরিক করোনাতে মারা যাচ্ছে। তেমন তাতেও কিন্তু জনতা ভয় পাচ্ছে না। শুধু তাই নয়, এই রাষ্ট্রপতি নির্বাচনের এই যে ইস্যুতে দেখবেন, একটার সময় ছিল আগের বিগত ইস্যুগুলোতে, আলোচনাগুলোতে, যে দেখা গেছিল যে সবসময় একটা মানে ভয়, মানে কিসের, ওই যে করোনা। তো এই ইলেকশনে এত মৃত্যু হচ্ছে, সপ্তাহে 1000 করে, প্লাস নতুন বুস্টার এসে গেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলই, ট্রাম্প তো মানে রিপাবলিকান পার্টি তো করবেনই না এসব আলোচনা, মানে এই যে ভৌ নিতে হবে বা আবার করোনা দেখা যাচ্ছে আমেরিকায়, এসব কোনো প্রসঙ্গই আসছে না। পাশাপাশি দেখা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি, বাইডেনের পার্টি, তারাও এই বিষয়ে মুখই আলোচনায় রাখতে চাইছে না। কারণ কি, এই করোনার কথা যদি তোলা হয়, ভৌভের কথা যদি তোলা হয়, তাহলে মানুষের ভোট তারা পাবেন না, এরকমই একটা আশঙ্কা। মানে ভোটারদের মন রাখতে গিয়ে তারা করোনার প্রসঙ্গ আর তুলছেন না, কোনো দলই তুলছেন না। এটা কি আনন্দের খবর নয়? আমার কাছে অত্যন্ত আনন্দের খবর। লিঙ্ক দিয়ে দেব এই ভিডিওর শেষে, দেখে নেবেন। এবারে আসছি, হ্যাঁ, আরেকটি বিষয়, কেউ বলছেন চ্যানেলটিকে আকর্ষণীয় করে তোলার জন্য, বা মানে ওই চটক দিয়ে এডিটিং ইত্যাদি। আমি তাদের সবিনয়ে জানাই যে এই চ্যানেলটি এভাবেই চলবে, কোনো এডিটিং থাকবে না, কোনো মিউজিক থাকবে না, কোনো স্টান্ট থাকবে না, কোনো গিমিক থাকবে না, এভাবেই চালিয়ে যাব। আগের চ্যানেলটিও তাই সেভাবেই চলেছে।
তো তা সত্ত্বেও যদি মানুষ আসেন, দেখেন, ভাবেন, বোঝার চেষ্টা করেন, সবাইকে তো পারবো না, কেউ কেউ ভাবেন, কেউ কেউ ভাবান, ওই কেউ কেউ নিয়েই আমার কাজ, সেটাই আমরা আস্তে আস্তে বাড়বো। কিন্তু সেটা তো আর এমন হবে না যে কোটি কোটি চলে যাবে, না, সেটা হলে বুঝতে হবে যে আমি বিক্রি হয়ে গেছি, সেটা হবে না। কিন্তু কিছুটা তো বাড়বেই, বাড়ছি আমরা। এবং এই কিছুটাই আস্তে আস্তে ওই যে বলে না যে একটি স্ফুলিঙ্গই দাবানল সৃষ্টি করতে পারে, প্রকৃত অর্থের দাবানল অবশ্যই। তো প্রমোটেড দাবানল নয়, প্রমোটেড দাবানল দেখতেই পাচ্ছেন, আর চারপাশে জ্বলছে দাউ দাউ করে, একেবারে প্রতিবাদের আগুন জ্বলছে, প্রমোটেড দাবানল। কিন্তু আমি যে দাবানলের কথা বলছি সেটা চেতনার দাবানল। ভেতর থেকে যদি চেতনা জাগ্রত হয়, মানুষ জেগে ওঠে, তাই তো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বড়ার নিপতত, সেটা যদি জেগে ওঠে তবেই এই লড়াই সার্থক। প্রমোটেড লড়াই, প্রমোটেড বিপ্লব দিয়ে কিছু হয় না, কারণ তাতে শাসক শ্রেণীর, প্রভু শ্রেণীর, তারাই সেটাকে কাজে লাগায়, সেই প্রক্রিয়ায় চলছে। এবার আসুন প্রসঙ্গে আসে। অপরাজিতা একটি বিল, হ্যাঁ, কি ধর্ষণের বিরুদ্ধে এসে গেছে, আপনারা জেনে গেছেন। কেন ওই যে আরজি করের যে প্রতিবাদ হচ্ছে, যে প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, আমি বারবার করে বলছি, কিন্তু প্রতিবাদটা কি আদৌ নির্যাতিতাদের বাঁচানোর জন্য মানবিকতার খাতিরে হচ্ছে? না, লক্ষ্যটা আলাদা, আমি বারবার করে বলেছি। এবং এই যে লক্ষ্যকে পূর্ণ করবার জন্য খেলাধুলা কিন্তু ভালো রকমই চলছে, প্রভুদের খেলাধুলা। কীরকম দেখুন, আসুন প্রথমে দেখে নিই, যাতে করে দুপক্ষই, আমি বারবার বলেছি, সমস্ত রাজনৈতিক দলই কিন্তু একে অপরের সাথে আলোচনা করে রুদ্ধদ্বার বৈঠকে কাজ করে। এবং জায়নী শক্তি, যে রাজনৈতিক দলগুলোর কিং মেকার, যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তারাই তো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, তারাই ফান্ডিং নিয়ন্ত্রণ করে, তারাই ফার্মা কোম্পানিকে মানিতে ইনভেস্ট করে, এবং তারাই আর্মস লবি বা অস্ত্র লবি চালায়। শুধু তাই নয়, ড্রাগেও তাদের ইনভেস্টমেন্ট আছে, যদিও আমরা জানি না, আমাদের বলা হয় যে কি কত মহান মহান বিষয় আনা হয়। এবং এই র্যাকেটগুলো, সিন্ডিকেটগুলোতেও এই প্রভুদের অনেক রকমের খেলাধুলা আছে। তো যাই হোক, আর ওই যে সন্ত্রাসবাদ যেটা বলি, ওরাই তৈরি করে, ওরাই প্রমোট করে, যখন যেখানে দরকার, যতটুকু দরকার। তো যাই হোক, এইটাকে কেন্দ্র করে দেখুন কীরকমের একটা খেলাধুলা চলছে, কীরকম, এবং রিলেট করে বলবো, শিক্ষাক্ষেত্রেও এই খেলাধুলাটা চলছে, সরকারি ক্ষেত্র মানেই এই খেলাধুলাটা চলবে। এবং রাজনৈতিক দল ছাড়া এই খেলাধুলা অসম্ভব ছিল, কারণ আপনারা জানেন, আমি বহু ভিডিওতে বলেছি, লেখালেখিতে বলেছি, যে রাজতন্ত্র বা যখন ডিকটেটরশিপ, যেমন সাদ্দাম হোসেন ছিলেন, গাদ্দাফি ছিলেন, যাদেরকে শেষ করা হয়েছে, কিন্তু দেখুন আরও ইসলামিক কান্ট্রি আছে বহাল তবিয়তে, তাদের কিন্তু কিছুই করা হয়নি, তারা ভৌ ভালো রকম দিচ্ছে, করোনা প্যান্ডেমিক তারা মেনটেন করছে, লকডাউন করেছে, সব প্রভুদের কথা অনুসারে, কিন্তু যারা বেগরবাই করেছে তাদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তাহলে রাজতন্ত্র যেটা ছিল, যেটা দেখবেন এই ডিকটেটরশিপ বা রাজতন্ত্র, সেখানেও একটা কন্ট্রোল ছিল, কিন্তু সেই সময় ডিজিটাল মাধ্যম ছিল না বলে টোটাল কন্ট্রোল অসম্ভব ছিল। রাজারাও তো নিয়ন্ত্রণ করতেন, কিন্তু প্রতিটি গ্রামের কোনায় কোনায়, শহরের ভেতরে ভেতরে, সমস্ত বাড়িঘরে কি কন্ট্রোল পৌঁছে যাওয়া সম্ভব ছিল? রাজাদের সময় ছিল না। পাইক, বরকন্দাজ, পেয়াদা দিয়ে কিছুটা তারা কন্ট্রোল করতে পারতেন, কিন্তু জায়নিস শক্তি কী করলো? রাজা তো জায়নিস প্রভুদের কথায় উঠবে না, বসবে না, তাদের একটা ইগো থাকে, আমি বারবার বলেছি। তাই রাজাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। যেমন জারকে তারা পারেনি, রাশিয়ার জারকে তারা পারেনি বলেই বলশেভিক দলকে প্রমোট করে, লেনিনকে প্রমোট করে তাকে উৎখাত করা হয়েছিল। সেই তথ্য আছে আগামী পরবর্তী বইটিতে, সেই তথ্য পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে। তো তাহলে কি হলো? তারা ঠিক করলো যে প্রথমে তথাকথিত গণতন্ত্রকে প্রমোট করতে হবে
রাজতন্ত্রের বিরুদ্ধে, যেমন যে কারণে ফরাসি বিপ্লব আনা হলো। আমি কিন্তু রাজতন্ত্রের একদম ধোয়া তুলসী পাতা, তার কোনো ত্রুটি ছিল না এমন কিন্তু বলছি না, আমি প্রক্রিয়াটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, আর কিছুই না, নাথিং এলস। তাহলে রাজতন্ত্রকে ধ্বংস করে, যেমন ফরাসি বিপ্লবে আমরা দেখলাম, রাশিয়াতে আমরা দেখলাম, হ্যাঁ, মোটামুটিভাবে দেখুন ওই যখন রথচাইল্ডের উত্থান ঘটছে সেই সময় এই প্রক্রিয়াগুলো গোটা বিশ্ব জুড়ে চলছে, শুরু হয়ে গেছে। তো আমরা দেখতে পেলাম তারপরে কী হলো, রাজতন্ত্রকে বা রাজাদের উৎখাত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলো এবং রাজনৈতিক দলকে প্রমোট করা হলো। রাজনৈতিক দলের সুবিধা হলো কি, রাজাকে কন্ট্রোল করা যায় না, তার ইগো থাকে, সে তো রাজা, তাই না? কিন্তু রাজনৈতিক দলদের সহজেই কন্ট্রোল করা যায়, কারণ তারা ক্ষমতার লোভ, তাদের গদির লোভটাই বড় কথা। আভিজাত্যই বলুন, অহংকারী বলুন, ইগো বলুন, এসব বড় কথা নয়। তারা মালকড়ি পেলে তারা বিক্রি হতে প্রস্তুত থাকে। আর এই কারণেই ওরা দেশে দেশে গণতন্ত্রকে ছড়িয়ে দিল রাজনৈতিক দলের মাধ্যমে, এবং রাজনৈতিক দলের ফান্ডিং ওরাই করলো। এবং এই রাজনৈতিক দলগুলো যখন যখন যেখানে ক্ষমতায় আসবে সেভাবে ওরা মিডিয়াকে ব্যবহার করলো, এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর যাতে করে এই যে শক্তি, জায়নিক শক্তি, তাদের যে প্রতিনিধি বিলিয়নেয়ার বলুন বা শিল্প বলুন, ইন্ডাস্ট্রি বলুন, তাদের এবং কন্ট্রোল বলুন, অর্থাৎ পুঁজিবাদ, যেটাকে জায়নিস্ট পুঁজিবাদ বলবো আমি এই সময়ে দাঁড়িয়ে, তো তাকে প্রমোট করার জন্য যা যা আইন কানুন দরকার আছে সেই আইন কানুনগুলো সেই রাজনৈতিক দলটি করবে, এবং সেভাবেই এই জায়নিস্ট প্রভুদের প্রতিপত্তি, ক্ষমতা, কন্ট্রোল বাড়তে থাকবে, এবং সেই প্রক্রিয়া এখনও চলেছে। আর এই প্রক্রিয়ার অংশ, এই মুহূর্তে এই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন বিশ্ব ব্যবস্থা, যাকে আপনারা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলছেন, বা আমরা বলছি, বা গ্রেট রিসেট বলছি, বা বিল ব্যাক বেটার বলছি, বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বলছি, এই স্তরে যে আমরা পৌঁছেছি সেই প্রক্রিয়ায় চলছে। এবং এই প্রক্রিয়ার একটা বড় দিক হলো সরকারি ব্যবস্থাকে ধ্বংস করে, সেটা চিকিৎসা ক্ষেত্র হতে পারে, কারণ ওরাই তৈরি করেছিল মানুষের মগজ ধোলাইয়ের জন্য, মানুষকে ফার্মা কোম্পানির দাস বানানোর জন্য এই সরকারি চিকিৎসা ব্যবস্থা কিন্তু ওরাই তৈরি করেছিল, ভুলে গেলে চলবে না। আমাদের যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটা কিন্তু ফার্মা কোম্পানির তথাকথিত মডার্ন মেডিসিন নয়, আমাদের ছিল আয়ুর্বেদ বা আরও অন্যান্য বিভিন্ন সম্প্রদায় তাদের মতো করে জড়িবুটি বলুন, হার্বাল কিওর বলুন, নেচার কিওর বলুন, তারা এভাবেই তাদের জীবনযাপন পরিচালনা করেছে। তেমন কিছু সমস্যা হয়নি, সেটা স্টাডি করলেই বুঝতে পারবেন। কিন্তু মুনাফার প্রবলেম হতো না। মুনাফা করতে গেলে, মনোপলি করতে গেলে এমন একটা সিস্টেমকে, যেখানে লাভের সম্ভাবনা বেশি, যেখানে ব্র্যান্ডিং করা যাবে, এবং যেখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে মানুষকে আরও বেশি করে গিনিপিগ বানানো যাবে, তেমন একটা সিস্টেমের দরকার ছিল। তাই হিপোক্রেটাসের এই সিস্টেমটিকে ওরা হাইজ্যাক করে নিয়ে ফার্মা কোম্পানিকে দিয়ে জায়নিক শক্তি তাদের মুনাফা লুটে চলেছে। তো যাই হোক, সেই প্রক্রিয়ায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রক্রিয়ায় ওরা যা এতদিন মগজ ধোলাইয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছিল তার আর দরকার নেই, কারণ নতুন টেকনোলজি এসেছে, নতুন প্রযুক্তি এসেছে, তারা সেটাকে কাজে লাগাবে, এবং সেক্ষেত্রে ওরা নিয়োগ আর করবে না, তাই তো আমরা দেখতে পাচ্ছি। এবং চিকিৎসকের ক্ষেত্রেও একই রকম, ওরা নতুন চিকিৎসক নিয়োগ করবে না। চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দ, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ বলুন, রাজ্য বরাদ্দ বলুন, সব তলানিতে ঠেকে গেছে ইতিমধ্যেই, সেটা আমি বারবার বলেছি। কারণ এই যে নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম বড় লক্ষ্য হচ্ছে পুরোটাই বেসরকারিকরণ করে দিয়ে সরকার শুধু কেয়ারটেকার রোল পালন করবে, আর কিচ্ছু করবে না, পুরোটাই বেসরকারি হাতে যাবে। আর সেই প্রক্রিয়া হিসেবেই কিন্তু এই প্রতিবাদের নামে, আবার বারবার বলছি প্রতিবাদ সমর্থনযোগ্য, কিন্তু কী উদ্দেশ্যে? চিকিৎসা পরিষেবাকে বন্ধ না করে প্রতিবাদ করা যেত না? বেসরকারি যে সব নার্সিংহোম আছে, হাসপাতাল আছে, তাদের কতজন চিকিৎসক তারা পুরো কাজকর্ম বন্ধ করে দিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন? এটা পরিসংখ্যান দিন দেখি। উল্টে তথ্য কি বলছে? এই সরকারি চিকিৎসায় আন্দোলনের ফলে, চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীদের ভোগান্তি বেড়েছে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তার ফলে কি হয়েছে? বেসরকারি হাসপাতালের মুনাফা 40% বৃদ্ধি পেয়েছে। খবর তো তাই বলছি, আমি ফেসবুকে শেয়ার করেছে। আমি কি এটা আপনাদের বলিনি যে কেন এটা করা হচ্ছে? এখানেও কিন্তু এই শাসকের সঙ্গে এই
কন্ট্রোলড অপোজিশন, পুরোটাই আসলে সাজানো খেলা, যোগ আছে, আলোচনা করে সব ঠিক হয়েছে। কীরকম আসছে, এই যেমন ধরুন অপরাজিতা যে আইনটি বিলটি আসছে, ধর্ষণ প্রতিরোধে আমাদের আইনের অভাব নেই, পক্সো থেকে শুরু করে এরকম বহু আইনই আছে, কিন্তু এই যে এখন একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনকে তাদেরকে বোঝানোর জন্য যে এই যে আন্দোলনে কাজ হচ্ছে, দারুণ কাজ হচ্ছে, শাসক ভয় পেয়েছে, মাননীয়া ভয় পেয়েছে, এই দেখুন আইন আনতে বাধ্য হচ্ছে, এটা বলতে পারবে তারা। আর মাননীয়াও দেখবে, বা লোকে ভাববে বাহ তাই তো, এই তো কত করছে মানুষের জন্য প্রতিবাদকে। তো এরকম একটা দুই পক্ষেই একটা ব্যালেন্স করে জনগণকে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন, বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হলো। তো আইন কীরকম দেখুন, সংবাদপত্রের ভূমিকা আবার দেখুন কীরকম দালালি, যাতে করে এটাকে কেন্দ্র করেও আবার অশান্তি করা যায়। সেই আইনের প্রথমে কি আছে পড়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেব, মানে বড় করে ওরা সুন্দর করে ব্যানার করে সাজিয়ে ফেসবুকে দিয়েছে সংবাদপত্র। কি আজীবন কারাবাস, জরিমানা অথবা মৃত্যু, এটা প্রথম লাইন। ভাবুন, জরিমানা অথবা মৃত্যু এইভাবে লিখেছে কেন? ওই যে মানুষ খেপবে, হ্যাঁ জরিমানা দিলে মুক্তি পেয়ে যাবে, মৃত্যু হবে না, মৃত্যুদণ্ড হবে না, জরিমানা দিলেই হয়ে গেল। কেন? এটা ইচ্ছে করে মিডিয়া এটাকে সাজিয়েছে। ভেতরে কি আছে না আছে লোকজন অত পড়বে না, পড়ার সময়ও নেই মানুষের, ভাবার সময় তো আরও নেই, কিন্তু মিডিয়া দেখুন ওরম করে লিখেছে। কেন লিখলো? কেন? ওই যে ওটাকেই, ক্যাপশনটাকে, ব্যানারটাকে যার দিকে শেয়ার করা হবে লোকজনের মাথা গরম হয়ে যাবে, ছি 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 ছি, আর ধর্ষণের মানে জরিমানা দিলেই মৃত্যু বা শাস্তি বন্ধ হয়ে যাবে, অথবা দিয়ে লিখেছে কেন কারাবাস, জরিমানা অথবা মৃত্যু, এটা কীরকম ধরনের বাবন দেখি এক লাইনে। এগুলো সব খেলাধুলা, সব খেলাধুলা। ঠিক যেমন ধরুন, অর্থাৎ কি হচ্ছে, একদিকে বলা হচ্ছে এই যে আন্দোলন হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আইন আসছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না, বিচারের মতো চলবে। এই যে ধনঞ্জয়ের বেলায় 14 বছর লেগেছিল, তাও 14 বছরের পরেও নিরপরাধ ধনঞ্জয়কে ফাঁসির দড়ি পড়তে বাধ্য করা হয়েছিল। 14টা বছর, 14টা বছর, যেটা যাবজ্জীবন কারাবাসের সমার্থক। তো তারপরেও তাকে ফাঁসির দড়িটা গলায় পড়তে হলো, এবং আমরা জানতে পারলাম পরবর্তী গবেষণায় অনেক তথ্যে, তখনও অনেক মানুষ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু ওই যে বামিনীরা ছিলেন, পথে ঘাটে নেমেছিলেন, ধর্ষকের মৃত্যুদণ্ড চাই এই স্লোগান দিয়ে, তাই চাপা পড়ে গেল। কি জানা গেল? নিরপরাধ। তাহলে সময় তো তখনও লেগেছিল, তাহলে এখন তদন্ত চলছে, লোকজন ধরা পড়ছে, খবরও আসছে, তো তারপরেও তো এরকম আন্দোলন চলছে কেন? ও চিকিৎসা ব্যবস্থাটাকে বন্ধ করার জন্য, যাতে করে এই বেসরকারির 40% মুনাফাটা বেড়েছে, সাধারণ মানুষের ভোগান্তি, নির্যাতিতার বিচার তো আর রাতারাতি হবে না, তা সময় লাগবে, দিদিও জানেন সেটা, সময়ে উনিও নেবেন। আর এই সময়টা, এই কাজটা, এই কারণেই দেখবেন এখন লকডাউন কেন হচ্ছে না, এই আনলক করে রেখেছে, কারণ এই বেসরকারিকরণের কাজগুলো এই সময়ে সেরে ফেলতে হবে। টার্গেট আছে তো, শিক্ষার বেসরকারিকরণ, স্বাস্থ্যের বেসরকারিকরণ, এই কাজগুলো এবং অন্যান্য টোটাল কন্ট্রোলের কাজগুলোকে টার্গেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখন আনলক করে রেখেছে ওরা। আবার কিন্তু আগামীতে প্যান্ডেমিক টিটিটা হোক, দেখতে থাকুন, ওরা কিন্তু বিভিন্ন অছিলায় কিন্তু আবার লকডাউন বা বিভিন্ন রকমের বিধিনিষেধ জারি করবেই। কিন্তু এখন করলে তো প্রতিবাদ হতো না, রাত দখল হতো না, তাহলে এখন ওরা করবে না, এখন ওরা জল মাপবে, এবং ওদের যে এজেন্ডাগুলো, এজেন্ডা 2030, যেটা একটু পিছিয়ে গেছে, 35 অবধি তো জানতেই হবে, সেটাকে ফুলফিল করার জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবেন, সরকারি যেসব চিকিৎসক আছেন তারা কিন্তু উল্লেখযোগ্য অংশই বেসরকারি জায়গায় তারা যুক্ত। আগে হ্যাঁ ভালো ইনকাম করেন, বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত, খোঁজ নিয়ে দেখবেন, এতে করে তাদের উপহারও হচ্ছে। ওই যে 40% বেড়েছে, বেশ মানে খবর তাই বলছে, আরও বেশি হতে পারে, আগামীতে আরও বাড়বে। এতে করে কি হচ্ছে, এই যে মুনাফার একটা অংশ তারাও পাচ্ছেন, এবং এই প্রতিবাদে আন্দোলনে এই ফার্মা কোম্পানির মুখ হিসেবে অনেক চিকিৎসকই রয়েছেন সেখানে। তাহলে কি দাঁড়াচ্ছে?
নির্যাতিতার বিচার যখন হওয়ার হবে, কতটা হবে মহাকাল জানে, ধনঞ্জয়ও জেনেছিলেন। আসল অপরাধী যারা আড়ালে থাকেন তাদেরকে ধরা যায়, যারা কন্ট্রোল করেন। গরিবের জন্য, দরিদ্রদের জন্য এই বিচার ব্যবস্থায় কতটা কী আছে এটা আমরা কি জানি না। তো যাই হোক, তাহলে মনে রাখবেন, যে ব্যবস্থায় সুপারি দিয়ে মানুষকে খুন করা যায়, কণ্ঠরোধ করে দেওয়া যায়, পথের কাঁটাকে দূর করে দেওয়া যায়, সে ব্যবস্থায় প্রভুরা সুপারি দিয়ে ধর্ষণও করাতে পারে, যেখানে যতটা দরকার ধর্ষণ খুনও করাতে পারে। একটা মানুষ খুন যদি সুপারি দিয়ে হয় তাহলে একটা ধর্ষণ করা যাবে না? মানুষের অধঃপতন, ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, যদি বিশ্ব ইতিহাস স্টাডি করেন, পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্ষমতার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য মানুষই কতটা নিচে নামতে পারে, কতটা নক্কারজনক কাজ করতে পারে, জনতাকে কিভাবে মোহরা বানাতে পারে, তাই না? মানুষই সব পারে। আমরা অমৃতের পুত্র, তাই না? এবার দেখুন, এই খেলাটাই শিক্ষাক্ষেত্রেও খেলা হয়েছে। ডিএর ব্যাপারটা মনে আছে তো? কন্ট্রোল অপোজিশনরা ডিএর জন্য আন্দোলন করলো, করে কি হলো? সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট তো পুরো কি করছে আপনারা জানেন, আমি বহু আগেই বলেছিলাম ধামাচাপা দিয়ে দেবে। আর কি হলো? সেই সময় মাননীয়া মাঝে বোধহয় 2% না 3% করে বাড়িয়ে দিলেন। তখন আন্দোলনকারীরা বলল, কন্ট্রোল অপোজিশন, এরাও পুরো রাজনৈতিক দলের মুখ, বলল আমরা আন্দোলন করছি বলেই কিন্তু 2% পেলেন, 3% পেলেন। ঠিক যেমন এখন বলা হবে আমরা আন্দোলন করছি বলে অপরাজিতার মতো আইন এলো, অথচ আইনটার কি আদৌ জোর দরকার ছিল? আগে তো যথেষ্ট এরকম আইন আছে, পক্সো আছে, অমুক আছে, তমুক আছে। ধর্ষকের কি এতদিন বিচার হয়নি? কিন্তু আসল ব্যাপারটা হলো সদিচ্ছা। সদিচ্ছা, তাহলে এটা কেন হচ্ছে? এইগুলো আই ওয়াশ করে জনতাকে বোঝানো হচ্ছে আন্দোলন দারুণ সফল হচ্ছে। কিসের আন্দোলন? এই যে প্রতিবাদ। কিন্তু আসলে কি হচ্ছে? চিকিৎসা ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, এবং বেসরকারিকরণটা আরও বেশি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঠিক যেমন করে শিক্ষাক্ষেত্রেও আমরা দেখেছি, নিয়োগের জন্য কিন্তু কোনো আন্দোলন নেই। এত এত বেকার যুবক যুবতী পড়ে আছে, ওরাই বলছে যোগ্যদের চাকরি চাই, অথচ ওদেরই উকিল আছে, ওদেরই উকিল। আপনারা জানেন দেশের বিকাশ, উপরেও বিকাশ, কেন্দ্রেও বিকাশ, রাজ্যেও বিকাশ। তিনি আবার এমন এমন সব মামলা করে এমন সব জটিল অবস্থা তৈরি করেছেন, প্যানেলের পর প্যানেল নাকি সমস্যা। তাহলে কর্মসংস্থান নিয়ে একটা বড় আন্দোলন হওয়ার কথা ছিল, এত বেকার যুবক যুবতী, তাদেরকে না, তাদের জন্য কোনো আন্দোলন নেই। নিয়োগের জন্য দাবিতে কোনো আন্দোলন নেই। ডিএর জন্য একটু আন্দোলন হলো, পয়সা কড়ি কালেক্টেড হলো, ওটা নিয়ে আবার ফেসবুকে অনেক কিছু আমি দেখেছি। যাই হোক, ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিয়োগের জন্য আন্দোলনটা যদি সত্যিকারের হতো তাহলে কি হতো? তাহলে বুঝতেন খেলাটা কোথায়। অর্থাৎ মহাপ্রভুরা যে যে বিষয় নিয়ে আন্দোলন করতে বলেন, তারা প্রমোট করেন, ফান্ডিং করেন। আর ব্যানার করতে গেলে, ফেস্টুন মারাতে গেলেও খরচা আছে, আমরা জানি। কে দেবে টাকাটা? আর যারা টাকাটা দেবে তারা তো তাদের মতো করেই তাদের পলিসিটাই রূপায়িত করবে, তাই না? আপনি যে আপনার ভৃত্যকে ফান্ড করেন, মাইনে দেন, ভৃত্য যদি আপনার বিরুদ্ধে কাজ করে, আপনি ভৃত্যকে রাখবেন কাজে? ব্যাপারটা ওই রকম। এই কারণেই দেখবেন ইউরোপ আমেরিকায় ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা চল হয়েছে। অর্থাৎ কোনো শক্তি নয়, রাজনৈতিক দল নয়, কোনো মাল্টিন্যাশনালের ফান্ডিং নয়, জনগণ তারা নিজেদের পকেট থেকে, নিজেদের অর্থ দিয়ে বেশ কিছু মানুষকে, সেখানে যারা প্রতিবাদী মানুষ তাদেরকে সাপোর্ট করেন, তাদের লড়াইকে ছড়িয়ে দেন, আন্দোলনে তারা কন্ট্রিবিউট করেন, ব্যানার ফেস্টিং পথসভায় তারা এগিয়ে আসেন, যাতে করে মুক্ত কণ্ঠগুলোকে বাঁচিয়ে রাখা যায়। কারণ যেই ফান্ডিংটা ঢুকবে তখন আপনি আপনার গলায়, কুকুরের গলায় যেমন বাকলেস পরানো হয়, ওই রকমভাবে চলে আসবে ব্যাপারটা। আপনি যেমন প্রভু বলবে ঘেউ কর তো ঘেউ, লেজ নাড়া তো নাড়া, ঠিক তাই, সেই প্রসেসই চলছে। আর দেখুন, সেখানে ডিএ আন্দোলন এখন চুপ নেই, সুপ্রিম কোর্টে চলে গেছে।
এটাও তো আদালতেই চলে গেছে। কদিন পরে দেখবেন নতুন ইস্যু আসবে, যখন এই সরকার এই প্রক্রিয়াটা মানে এই বেসরকারিকরণের প্রক্রিয়া সরকারি চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দিয়ে ওদের টার্গেট আছে, এখনই একেবারে শেষ করবে না, একটু টিম করে জ্বালিয়ে রাখবে এবং সেখানে পিপিপি ঢোকাবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলটা ঢোকাবে। সেটা হয়ে গেলেই দেখবেন আবার অন্য ইস্যু চলে আসবে, মিলিয়ে নেবেন আমার কথা, তখন আবার শিক্ষাক্ষেত্রে, কারণ ওখানেও আরও কাজ বাকি আছে। এটা চলতে থাকবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যারা বিরোধী মনে করছেন, ধরুন সরকারে যিনি আছেন যে দল এবং এই যে যারা আন্দোলন করছে তারা কট্টর বিরোধী, মানে একে অপরের মানে সাপে নেউলের সম্পর্ক এরকম ধরে নিন ব্যাপারটা, অনেকে তাই মনে করছে। রাজনৈতিক ওই হচ্ছে সবুজ হচ্ছে শত্রু, অমুক লাল হলো আমার দল, গেরুয়া হলো আমার দল, বা ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা সবাই এক হয়ে আছে ভেতরে, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে আকুল না ব্যাকুল, এরকম ব্যাপার। কীরকম দেখুন, সত্যিকারের যদি বিরোধী কট্টর হতো তাহলে অর্থনীতি দিয়ে ধরে টান দিত। কীরকম, এই যে ধরুন চিকিৎসক যারা আন্দোলন করছে তাদের মাইনে, তাদের সুযোগ সুবিধায় কোনো আসেনি। এর যদি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক হতো, তারা যদি এরকম পথে নামতো, কাজকর্ম না করে, ডিউটি না করে, তাদের কি চাকরিটা থাকতো না। তাহলে একটা সুবিধে, অর্থাৎ সরকারি কর্মচারী দিয়ে সরকারকে শেষ করা, এটাই পলিসি। এটা আমরা বুঝতে পারি না। একই রকমভাবে শিক্ষকরা যখন আন্দোলন করলেন বা করছিলেন বা আগামীতেও আবার করবেন, তাদের মাইনে কড়ির উপর কোনো আঁচ আসে না, ও ঠিক টাইমেই মাইনে ঢুকে যাচ্ছে। তাহলে কি, অর্থাৎ আন্দোলন করো, মাইনেও ঢুকবে এবং নিজের সর্বনাশটা নিজে করো। অর্থাৎ এই সিস্টেমটা, তুমি যে ডালে বসে আছো সেটাই তুমি কাটছো, তুমি বুঝতে পারছো না। আর তুমি যাতে করে কাটতে পারো ঠিকঠাক করে, তার জন্য তোমাকে আমরা ব্যবস্থা করে রেখেছি। মাইনে টাইনে বন্ধ হবে না, সবই পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার ছেলে পেলে, তোমার আগামী সন্ততির ভবিষ্যৎ শেষ, কোনো নিয়োগ হবে না, আগামী প্রজন্ম শেষ। মানে এই ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রেও শেষ, কর্মসংস্থান শেষ, বেসরকারিকরণ পাক্কা। এই খেলাটা বোঝা যাচ্ছে না অনেকেই, মানে বেশ সবাই, মানে কেউই বুঝতে পারছেন না, দু একজন বাদ দিয়ে। তাহলে বেসরকারি ক্ষেত্রেও দেখুন, সরকারি ক্ষেত্রেও দেখুন, ছবিটা কিন্তু আলাদা। তাই সরকারি ক্ষেত্রে ওরা দু একটা শোকজ করবে বড় জোর, আর সেই শোকজ ফেসবুকে পোস্ট করে প্রতিবাদী বিপ্লব, এই দেখুন শোকজ করেছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু করবেন না মাননীয়া, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। হ্যাঁ, এটাই তো খেলা। লোকে ভাববে কি বিরোধিতা চলছে, দারুণ বিরোধিতা চলছে, কিন্তু ভেতরে আন্ডারস্ট্যান্ডিং। শুধু তাই নয়, মনে করে দেখুন, মনে রাখুন, মনে করুন, ক্ষমতায় আসার আগে মাননীয়া স্বয়ং বলেছিলেন কি 34 বছরের অপশাসন, দুর্নীতি তদন্ত হবে। সাঁইবাড়ি কথাটা উনি যে কতবার উচ্চারণ করেছেন, সাঁইবাড়ি সেই উনি জানেন তো নিশ্চয়ই, সাঁই পরিবারকে কিভাবে অত্যাচারের নৃশংসতার শিকার হতে হয়েছিল, এ নিয়ে আমার লেখাও আছে, ফেসবুকে দিয়েছি। তো সেই সাঁইবাড়ির তদন্ত হবে। সেই সাঁইবাড়িতে কারা যুক্ত ছিল, তথ্য বলছে বাম দল সিপিএম, পরবর্তীকালে তারা বড় বড় মন্ত্রী হয়েছিলেন। তো বারবার কিন্তু ইনি হুমকি দিতেন, ক্ষমতায় এলেই সাঁইবাড়ি হবে, ক্ষমতায় এলে অমুক হবে, তমুক হবে। তা উনি ক্ষমতায় আসার পরে কোনো সত্যিকারের কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, সরকার বদলের পরে এদিক সেদিক কিছু ঘটনা অবশ্যই ঘটেছে, মানুষ খেপে গিয়ে আক্রমণ করেছে ক্যাডারদের ওপরে, কিন্তু রাজনৈতিক স্তরে, প্রশাসনিক স্তরে বাম নেতাদের বিরুদ্ধে যারা 34 বছরে এত কাণ্ড অপশাসন করেছেন বলে উনি নিজেই বলেছেন, কোনো ব্যবস্থা, আইনি ব্যবস্থা, কোনো মামলা কিছু করা হয়েছে? সাঁইবাড়ি তো বাদই দিলাম, করা হয়েছে? হয়নি। তাহলে কী ওগুলো ছিল? পুরোটাই লোক দেখানো ছিল, গিমিক বাজে ছিল, লোক ভেবেছিল বা এই তো পরিবর্তন হচ্ছে। বাস্তবে ওই যে রিলিফ, যেটা আগে 34 বছরের যে রেভলিউশনের গল্প, ওরা বহু আগে বন্ধ করে দিয়েছে। যখন জেকবশিপরা থাকে দরকার পড়ে, যখন ওই যে রাশিয়ায় লেলিনকে ফান্ডিং করে, প্রাবদাকে ফান্ডিং করে, তখন বিপ্লবের দরকার থাকে, তখন বিপ্লবটা ওরা করে। কিন্তু এখানে তো দরকার নেই, তাই বিপ্লবের গল্প শেষ। তাহলে কী করতে হবে? রিলিফ। ওরা রেভলিউশনের বদলে রিলিফ দেওয়া শুরু করলো। রিলিফ দেওয়া মানে সুযোগ সুবিধে দেওয়া, কর্মীদের সুযোগ সুবিধে দিতে আস্তে আস্তে জনগণকে একটু সুযোগ সুবিধে দেওয়া। তো সেইগুলোই পরবর্তীকালে আমরা দেখলাম দিদি মাননীয় ক্ষমতায় আসার পরে
ফুল ফ্লেজেড আকারে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন শ্রীর আকার নিল। হ্যাঁ, এটাই নতুন বিশ্ব ব্যবস্থা। এটাই এই যে ভাতা বলে যাকে আপনারা ব্যঙ্গ করছেন, লক্ষ্মীর ভাণ্ডার বলে ব্যঙ্গ করছেন 2021-এ করোনা আবহে যেটা এলো, তো সেটা এসব কিন্তু ইউরোপে বহু আগেই চালু হয়ে গেছে, যেখানে ওরা বলছে সোশ্যাল সিকিউরিটি মেজার্স। আমি নিজে দেখে এসেছি, অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় আগে। হ্যাঁ, কোনো কাজকর্ম করতে হয় না, জীবিকা নেই, তার না করলেও, কাজ না করলেও প্রতি মাসে একটা অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, ইউরো ঢুকে যায় ইউরোপে। আমি নিজে দেখে এসেছি, ওটাই তো ভাতা, সোশ্যাল সিকিউরিটি, এখানে ভাতা। তাহলে কেন এটা ওখানে আগে শুরু হয়েছে, এখানেও কেন শুরু হলো? ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে জীবিকা থাকবে না, ডিজিটাইজেশন হয়ে গেছে, রোবোটিক্স, এআই, মেশিন লার্নিং, মানুষের তো দরকারই পড়বে না। ইউজলেস ইটার্সরা তো ইতিমধ্যেই চলে যাচ্ছে, বুঝতেই পারছেন, বউয়ের লীলা, আগামীতে আরও যাবেন। আর বাকি যারা টিকে থাকবেন, এতটাই অসুস্থ হবেন বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায়, করোনা অমৃতের ক্রিয়া প্রতিক্রিয়া, এরপরে ডেঙ্গু অমৃত আসছে, সেগুলোও নিতে হবে, মাঙ্কি পক্স অমৃত আসছে, সেগুলোও নিতে হবে। আমরা নেব না, কিন্তু যারা নেবার তারা নেবে। তার ফলে কী হবে, শরীরের এমন অবস্থা হবে কাজ করতে চাইলেও করতে পারবে না। হ্যাঁ, প্রেশার, সুগার থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে পুরো শরীরটাই নড়বড়ে, ইতিমধ্যেই অনেকেই মালুম পাচ্ছেন। তাহলে এই অবস্থায় তাহলে কী হবে, তারা তো কাজও করতে পারবে না, যে কাজের দাবিতে আন্দোলন করবে, জীবিকা চাই, জীবিকা চাই, করতে পারবে না, গেল নিশ্চিন্ত, দাও শুইয়ে দাও। তাহলে কি, ওই নগণ্য একটা ভাতা, কুকুর বেড়ালের মতো মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকার ব্যাপার। অর্থাৎ মধ্যবিত্ত শেষ, বহু আগেই বলেছি, শুধু টপ থাকবে আর বটম থাকবে ভাতা নির্ভর, ভাতাভোগী বটম। আর পৃথিবীর বাকি সমস্ত সম্পদ, বাকি তো নয়, পৃথিবীর যাবতীয় সম্পদ ওরাই ভোগ করবে, ওরাই কন্ট্রোল করবে, যাতে করে মানুষ বেশি বেশি মাছ মাংস খেয়ে প্রকৃতির ক্ষতি করতে না পারে। তার জন্য তাদেরকে লিমিটেড একটা কোনো রকম করে বেঁচে বসতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আর প্রকৃতির সম্পদ, কয়লাই বলুন, জলই বলুন, সব কিছুকে ওরাই নিয়ন্ত্রণ করবে। খাদ্যই বলুন, ওরাই খাবার দেবে ল্যাবে বানানো, তো ওটাই আপনাদের তখন কিনে খেতে হবে। ওটা দেখা যাবে ফ্রি দেবে, রেশন ব্যবস্থার মতো ল্যাব মিট, কারণ মাছ ধরা নিষিদ্ধ করে দেবে আগামীতে বিভিন্ন রকম কৌশলে। পেটাকে ওরা কাজে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, জন্তু জানোয়ারের মানবিকতা, আহারে প্রাণী হত্যা কি মহাপাপ, ল্যাব মিট প্রমোশন, তো এইগুলো কিন্তু ওরা বহু আগেই ছক কষিয়ে রেখেছে। তাই অপরাজিতাও ওদিকেই একটি পদক্ষেপ, মানুষকে ব্যস্ত রাখা এবং এই আইনগুলোকে এনে, এবং দেখুন না, প্রথমেই বলেছি আইনের ভাষাটা দেখুন, যাতে করে আরও গণ্ডগোলটা বাড়ে, আরও আন্দোলন হয়, এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। দারুণ। কিন্তু বেসরকারি মালিক, তার কর্মচারীরা যদি এরকম দিনের পর দিন কর্মবিরতি করে, তাহলে কি 40% মুনাফা, বাড়তি মুনাফা তারা করতে পারতো না। এই হলো খেলা। সরকারি ক্ষেত্রকে দিয়ে ওরা যতদিন দরকার পড়েছে মানুষের মগজ ধোলাই করেছে, শরীর ধোলাই করেছে। এবার শরীরটাকে ফার্মা কোম্পানির দাস বানিয়ে দিয়েছে, মগজটাকে শিক্ষা ব্যবস্থার দাস বানিয়ে দিয়েছে। এরপরে যা করণীয়, কাজ মিটে গেছে। এইবার এই মানুষগুলো ওরা জানে, ঘটি বাটি বিক্রি করে হলেও, ঘর বাড়ি বিক্রি করে হলেও প্রাইভেটেই যাবে চিকিৎসা করাতে, মানে ফার্মা কোম্পানিতে, প্রাকৃতিক চিকিৎসায় ফিরবে না, আমাদের মতো কতিপয় বাদ দিয়ে। তাই এটা একটা মাইন্ড সেট তৈরি করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে, তাই ওরা এটা করতে পারছে। সঙ্গে থাকুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।